হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। জিকে বুস্টার 3000+ স্পেশাল এমসিকিউ সিরিজের এটা 9 নম্বর ভিডিও। এর আগে আমরা আরও 8টি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। তো আজকের এই ভিডিওতে আমরা যেমনটা করি 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিটেলসে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রায় সব কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। এই সেটে বহু প্রশ্ন রয়েছে যেগুলি অলরেডি বিভিন্ন এক্সামে বহুবার এসেছে। তো আশা করি এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। তো দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ড দ্য আলাই দরওয়াজা? নিম্নলিখিত নামগুলির মধ্যে কে আলাই দরওয়াজা নির্মাণ করেছিল? সহজ কথায় বলতে গেলে, হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ড দ্য আলাই দরওয়াজা। তো আশা করি তোমরা জানো যে আলাই দরওয়াজা নির্মাণ করেছিল হচ্ছে আলাউদ্দিন খিলজি বা আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেছিল। তো মনে রাখবে, এই আলাই দরওয়াজা হচ্ছে যে কোয়াউতুল ইসলাম যে মসজিদ রয়েছে দিল্লিতে, কোয়াউতুল ইসলাম মসজিদ, সেই মসজিদে প্রবেশের পথ হচ্ছে এই আলাই দরওয়াজা। এবং এটা 1311 সালে আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিল। এবং এই আলাই দরওয়াজা হচ্ছে রেড স্যান্ডস্টোনের তৈরি। এইসব ইনফরমেশনগুলো জেনে রাখবে। আর এই যে কোয়াউতুল ইসলাম মসজিদের কথা বলছি দিল্লিতে, এটা তৈরি করেছিল দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। কোয়াউতুল ইসলাম মসজিদ, এটা ভারতের প্রথম মসজিদ। নেক্সট প্রশ্ন, হু ইজ কুমার ইন দ্য এপিক পোয়েম কুমার সম্ভবা রিটেন বাই কালিদাস? মানে কালিদাস যে কুমার সম্ভবা পোয়েম লিখেছিল, সেখানে যে কুমার নামটা রয়েছে সেটা কি? কুমার অ্যাকচুয়ালি কি? কালিদাসের লেখা কুমার সম্ভবা পোয়েমে কুমারটা কি? তো মনে রাখবে, কালিদাস এই যে কুমার সম্ভবা লিখেছিল, অ্যাকচুয়ালি এটা 5th সেঞ্চুরিতে লিখেছিল উনি। তো এই কুমার সম্ভবাতে কুমার হচ্ছে কার্তিক, শিবের পুত্র কার্তিক হচ্ছে কুমার। উত্তর হবে কার্তিকেয়া, অপশান এ। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, এই যে পোয়েমটা, এটা কিন্তু যে শিবের সম্পর্কেই লেখা, শিবের যে ধ্যান সেই সম্পর্কেই এখানে রয়েছে এই কুমার সম্ভবা পোয়েমে। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং পল্লব রুলার বিল্ড দ্য সোর টেম্পল ইন মহাবলীপুরম? মানে কোন পল্লব রাজা মহাবলীপুরমের সোর টেম্পল নির্মাণ করেছিল? মহাবলীপুরমের সোর টেম্পল খুব খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে আসে। তো মনে রাখবে, এই মহাবলীপুরমের সোর টেম্পল নির্মাণ করেছিল হচ্ছে নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন টু, অ্যাকচুয়ালি নরসিংহ বর্মন টু, দ্বিতীয় নরসিংহ বর্মন এই সোর টেম্পল নির্মাণ করেছিল। এটা তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছেই অবস্থিত মহাবলীপুরমে। মনে রাখবে, নির্মাণ করেছিল দ্বিতীয় নরসিংহ বর্মন, তিনি পল্লব রাজা। সোর টেম্পল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কি হলো না, পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন তামিলনাড়ুতে অর্থাৎ মহাবলীপুরমে এই সোর টেম্পলটা নির্মাণ করেছিল। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ অ্যান এক্সাম্পল অফ টেরিস্ট্রিয়াল প্ল্যানেট? মানে নিচে যে প্ল্যানেটগুলোর নাম রয়েছে, গ্রহের নাম রয়েছে, তার মধ্যে কোনটা টেরিস্ট্রিয়াল প্ল্যানেট? টেরিস্ট্রিয়াল প্ল্যানেট। তো মনে রাখবে, এই টেরিস্ট্রিয়াল প্ল্যানেটকে অন্যভাবে বলা হয় যে অন্তস্থ গ্রহ। একটা অন্তস্থ গ্রহ হয় আর একটা বহিস্থ গ্রহ হয়। মনে রাখবে, সূর্যের নিকটবর্তী 4টি গ্রহকে বলা হচ্ছে টেরিস্ট্রিয়াল প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ, আর তার পরের যে 4টি গ্রহ রয়েছে সেই 4টি গ্রহকে বলা হয় বহিস্থ প্ল্যানেট। এখানে যে অপশান রয়েছে তার মধ্যে দেখো, আর্থই একমাত্র যা সূর্যের নিকটতম যে 4টি অন্তস্থ গ্রহ রয়েছে তার মধ্যে আসে। তো অ্যান্সার হবে অপশান এ, আর্থ। বাকি যে অপশান রয়েছে জুপিটার, স্যাটারাম, নেপচুন, এরা কিন্তু বহিস্থ গ্রহ। তো এখানে যদি আর্থ ছাড়া অন্য কোনো অপশান থাকতো, ধরো মার্কারি থাকলো বা ভেনাস থাকলো, মানে বুধ শুক্র থাকলো বা মঙ্গল থাকলো, মার্স থাকলো, তো যদি মার্স থাকে বা মঙ্গল থাকে তাহলে কিন্তু সেটা অ্যান্সার হয়ে যাবে। এখানে আর্থ রয়েছে অপশানে, তাই আর্থ অ্যান্সার হবে। তো মনে রাখবে, সূর্যের নিকটতম 4টি গ্রহকে বলা হয় টেরিস্ট্রিয়াল প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ। এখানে অপশান দেখে অ্যান্সার দিতে হবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট গেভ ফর দ্য ফার্স্ট টাইম a clear-cut constitutional recognition to the existence of political parties? Which of the following amendment gave for the first time a clear-cut constitutional recognition to the existence of political party? সহজ কথায় বলতে চাইছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক দলের অস্তিত্বকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো মনে রাখবে, অ্যান্সার হবে হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্ট। অ্যান্সার 52nd অ্যামেন্ডমেন্ট।
52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পলিটিক্যাল পার্টিকে কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হয়েছিল। তো এই সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে 52তম সংবিধান সংশোধন এটা হয়েছিল হচ্ছে 1985 সালে। 1985 সালে 52তম সংবিধান সংশোধন হয়েছিল। এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে ওই যে অ্যান্টি ডিফেকশন ল আছে, পলিটিক্যাল পার্টি চেঞ্জের যে রোখার জন্য যে লটা করা হয়েছে অ্যান্টি ডিফেকশন ল, সে সম্পর্কেও পরীক্ষাতে আসে। তো সেই অ্যান্টি ডিফেকশন লর কথাই এখানে বলছে। তো এটা হয়েছিল হচ্ছে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, অন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য জেট ইঞ্জিন ওয়ার্কস। সহজ কথা, এখানে যে প্রিন্সিপালগুলো রয়েছে তার মধ্যে কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে জেট ইঞ্জিন কাজ করে। তো মনে রাখবে জেট ইঞ্জিন কাজ করে হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই নীতির উপর ভিত্তি করে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। অ্যান্সার হবে অপশান বি। এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটার বাংলা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ। তো এই সূত্রতে বলা হয় হচ্ছে কোনো বস্তু উপর যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করা হয় তাহলে বস্তুর যে মোট রৈখিক ভরবেগ সেটা অপরিবর্তিত থাকে। মানে বাইরে থেকে যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে তার যে রৈখিক ভরবেগ সেটা অপরিবর্তিত থাকে। এটা অ্যাকচুয়ালি নিউটনের দ্বিতীয় সূত্র উপর ভিত্তি করে কাজ করে, মনে রাখবে, পরীক্ষা আসে, বহু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাস নট অরিজিনেট ইন ইন্ডিয়ান টেরিটরি। মানে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদী ভারতের ভূখণ্ডের উৎপত্তি হয়নি। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদীর উৎপত্তি ভারতের ভূখণ্ডে হয়নি। তো মনে রাখবে নিচে যে অপশান রয়েছে ব্রহ্মপুত্র, মহানদী, রবি, চেনাব, এগুলোর মধ্যে ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে ভারতে হয়নি। তো এইরকম প্রশ্নের অ্যান্সার দিতে গেলে তোমাকে অপশানকে দেখতে হবে আগে, অপশান কী রয়েছে। তো অ্যান্সার হবে হচ্ছে ব্রহ্মপুত্র। তো আশা করি তোমরা জানো ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে তিবেট বা তিব্বতে, এবং এটা প্রথম অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। ভারতে যখন প্রবেশ করেছে প্রথম অরুণাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করেছে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে পরীক্ষাতে যেটা ম্যাক্সিমাম টাইম আসে সেটা হলো এই যে ব্রহ্মপুত্র নদী তিব্বতে, এই নদীর নাম হচ্ছে সাংপো। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে সাংপো, এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। এবং ভারতে প্রথম প্রবেশ করেছে অরুণাচল প্রদেশ রাজ্য থেকে। এই দুটো বিষয় যে রাখবে। তাহলে এই প্রশ্নের অপশান অনুযায়ী ব্রহ্মপুত্র নদী একমাত্র নদী যা ভারতে অরিজিনেট হয়নি, ভারতের উৎপত্তি হয়নি। নেক্সট প্রশ্ন, গুরু শিখর পিক ইজ লোকেটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট। এটা ইন হবে, এখানে এন হয়ে গেছে। গুরু শিখর পিক ইজ লোকেটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট। মানে গুরু শিখর শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত। গুরু শিখর শৃঙ্গ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে অবস্থিত। তো মনে রাখবে গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। তো তাহলে কী হবে অ্যান্সার, রাজস্থান, অপশান সি রাজস্থান। তো গুরু শিখর পর্বতশৃঙ্গ হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা যদি মিটারে বলি তাহলে হবে হচ্ছে 1722 মিটার, আর যদি ফুটে বলি তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5676 ফিট উচ্চতা। এটা মনে রাখবে, পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং টাইপ অফ সয়েল হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া কভার্ড ইন ইন্ডিয়া। মানে নিম্নলিখিত যে সয়েলগুলো বলা আছে সেই সয়েলগুলোর মধ্যে কোন ধরনের সয়েল ভারতের ম্যাক্সিমাম অঞ্চলে দেখা যায়, সবচেয়ে বেশি অঞ্চল কভার করেছে। সহজ কথায় নিম্নলিখিত যে সয়েলের টাইপগুলোর কথা বলা রয়েছে সেই সয়েল টাইপগুলোর মধ্যে কোন সয়েল টাইপটা ভারতের ম্যাক্সিমাম জায়গাতে রয়েছে, সবচেয়ে বেশি এরিয়া কভার করেছে কোন সয়েল টাইপটা। তো মনে রাখবে অ্যান্সার হচ্ছে অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি। ভারতের ম্যাক্সিমাম অঞ্চলে পলি মাটি রয়েছে। তো যদি স্ট্যাটিস্টিক হিসাবের কথা বলো, এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে ভারতের 40% বেশি ভূভাগ হচ্ছে এই পলি মাটি দ্বারা গঠিত, 40% বেশি। অ্যাকচুয়ালি এটা যতদূর সম্ভব 47% মতো অ্যাকচুয়ালি হয়। তো তোমরা 40% মতো যে রাখবে। অ্যাকচুয়ালি যে ভারতের যে বিভিন্ন নদী রয়েছে সেই নদী উপত্যকার যে পলি মাটি দিয়ে গঠিত সমভূমি সেটাই ভারতের ম্যাক্সিমাম এরিয়াকে কভার করে। এরপরে রয়েছে মালভূমি, তারপরে রয়েছে পাহাড়, তারপরে পর্বত মেনলি 10%, ভারতের মোট ভূখণ্ডের 10% এরিয়াতে পর্বত, আর 17% এরিয়াতে আছে হচ্ছে পাহাড়। তারপরে বাকি যে অঞ্চলগুলো রয়েছে সেটা মালভূমি আর সমভূমির মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ডিলস উইথ দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। নিম্নলিখিত
আর্টিকেলগুলির মধ্যে কোন আর্টিকেল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে বলে? তো মনে রাখবে আমাদের সংবিধানে কোথাও বাজেট শব্দটি ব্যবহার করা হয়নি। আমাদের সংবিধানে বাজেটের পরিবর্তে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে বলা রয়েছে ভারতের সংবিধানের 112 নম্বর ধারায়। তো উত্তর হবে অপশন সি, আর্টিকেল 112। এটা মনে রাখবে, বহু পরীক্ষাতে আসে। 112 নম্বর ধারায় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট সম্পর্কে বলা রয়েছে। নেক্সট প্রশ্ন, হু ডিসকভার্ড সোডিয়াম? সোডিয়ামকে আবিষ্কার করেছিল বা সোডিয়ামকে সন্ধান দিয়েছিল? তো মনে রাখবে সোডিয়ামের সন্ধান দিয়েছিল হচ্ছে হামফ্রে ডেভি। হামফ্রে ডেভি হচ্ছে সোডিয়ামের সন্ধান দিয়েছিল 1807 সালে। 1807 সালে হামফ্রে ডেভি সোডিয়ামের সন্ধান দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট, এটা সিজিএল এর প্রশ্ন। হামফ্রে ডেভি সোডিয়ামের সন্ধান দিয়েছিল 1807 সালে। নেক্সট প্রশ্ন, ওয়াই জিপসাম ইজ অ্যাডেড টু দ্য সয়েল? জিপসামকে কেন মাটিতে দেওয়া হয়? জিপসাম কেন ব্যবহার করা হয় মাটিতে? সহজ কথায় তুমি রাখবে, জিপসাম ব্যবহার করলে সয়েলের যে অম্লতা সেটা কমে যায়। কি হবে অ্যান্সার? অপশান সি, টু ডিক্রিজ দ্য অ্যালকালাইনিটি। মানে মাটির যে অম্লতা আছে সেটা কমানোর জন্য হচ্ছে এই জিপসাম ব্যবহার করা হয়। অ্যাকচুয়াল জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেটের একটা। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নমিনেটেড অ্যাজ ফার্স্ট সত্যাগ্রহী বাই মহাত্মা গান্ধী ফর দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ অফ 1914? মানে 1970 সালে যে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু করা হয়েছিল, তো গান্ধীজি প্রথম কোন সত্যাগ্রহীকে নমিনেট করেছিল? গান্ধীজি 1940 সালে প্রথম কোন সত্যাগ্রহীকে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের জন্য নমিনেট করেছিল? তো মনে রাখবে গান্ধীজি 1940 সালে নমিনেট করেছিল বিনোবা ভাবেকে প্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী। অ্যাকচুয়ালি এর পিছনে কারণ হচ্ছে যে আগস্ট অফার এসেছিল, আগস্ট অফার ফেল হয়েছিল। তো আগস্ট অফার ফেল হওয়ার পরে যে রেডিকাল এবং লেফটিস্ট আছে তাদের সঙ্গে যারা কংগ্রেসের ফলোয়ার তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় যে আগস্ট অফারের পরে আমাদের কি করা উচিত, আগস্ট অফার ফেল হয়েছিল, কি করা উচিত। তো তখন গান্ধীজি পরামর্শ দিয়েছিল ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু করতে। তো সেই হিসাব অনুযায়ী ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ প্রথম শুরু করতে বলেছিল বিনোবা ভাবে। এরপরে যিনি সত্যাগ্রহী হয়েছিল তিনি হচ্ছে জওহরলাল নেহরু, এবং তারপরে যিনি সত্যাগ্রহী হয়েছিল তার নাম হচ্ছে ব্রহ্মা দত্ত। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে। প্রথম সত্যাগ্রহী বিনোবা ভাবে, দ্বিতীয় সত্যাগ্রহী জওহরলাল নেহরু, এবং তৃতীয় সত্যাগ্রহী হচ্ছে ব্রহ্মা দত্ত। তোমরা এই ব্রহ্মা দত্ত সম্পর্কে কখনোই শুনবে না ইতিহাসে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মা দত্ত হচ্ছে গান্ধীজির আশ্রমের একজন কর্মচারী, ইনি বেশি ইতিহাসের সঙ্গে সংযুক্ত নয়। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং organization was started by Behramji Malabari in Bombay? Which among the following organizations was started by Behramji Malabari in Bombay? Actually হবে Behramji M Malabari। তো মনে রাখবে Behramji M Malabari ইনি শুরু করেছিল হচ্ছে সেবা সদন শুরু করেছিল, তৈরি হয়েছিল 1885 সালে। তো জেনে রাখবে Behramji M Malabari 1885 সালে এই সেবা সদন তৈরি করেছিল। এখানে উনি চাইল্ড ম্যারেজ, তারপরে ওনার যে মহিলাদের অধিকার রয়েছে এই বিষয়ে উনি কাজ করতেন। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? মানে নিম্নলিখিত যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা সঠিকভাবে ম্যাচ করে না? প্রথম অপশান রয়েছে রামকৃষ্ণ মিশন বিচ অন্ধ্রপ্রদেশ। এটা তো একদম ঠিক, অন্ধ্রপ্রদেশেই রামকৃষ্ণ মিশন বিচ রয়েছে। তারপর রয়েছে চাঁদিপুর বিচ উড়িষ্যা, এটাও ঠিক। গোল্ডেন বিচ তামিলনাড়ু, এটাও ঠিক। মারারি বিচ গোয়া, না মারারি বিচ গোয়াতে নয়, মারারি বিচ হচ্ছে অ্যাকচুয়ালি কেরালাতে অবস্থিত। তো অপশান ডি অ্যান্সার হবে। তাহলে কি হলো, এখানে 4টে বিচ এবং তার স্টেটের নাম দেওয়া রয়েছে, মানে কোন স্টেটে কোন বিচ অবস্থিত। তো প্রথম যেটা অপশান রয়েছে রামকৃষ্ণ মিশন বিচ অন্ধ্রপ্রদেশ, এটা ঠিক, রামকৃষ্ণ মিশন বিচ অন্ধ্রপ্রদেশেই অবস্থিত। তারপরে রয়েছে চাঁদিপুর বিচ উড়িষ্যা, আশা করি তোমরা সবাই জানো চাঁদিপুর বিচ উড়িষ্যাতে অবস্থিত। তারপর রয়েছে গোল্ডেন বিচ, এটা তামিলনাড়ুতে অবস্থিত, এটাও ঠিক আছে। তো এই যে মারারি বিচ রয়েছে, মারারি বিচ অ্যাকচুয়ালি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত, কিন্তু এখানে রয়েছে গোয়া, তো ভুল হবে। তাহলে অপশান ডি অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, ইন হুইচ
inscription, the Mauryan Empire Ashoka refer himself as প্রিয়দর্শী লাজা মগধা, অর্থাৎ প্রিয়দর্শী কিং অফ মগধা। কি লেখা ছিল? কোন ইনস্ক্রিপশনে সম্রাট অশোক, কোন ইনস্ক্রিপশনে মৌর্য সম্রাট অশোক নিজেকে প্রিয়দর্শী লাজা মগধা, যার অর্থ হচ্ছে প্রিয়দর্শী কিং অফ মগধা নামে পরিচিতি দিয়েছিল। তো মনে রাখবে এই সম্রাট অশোক তার যে বাবরু ইনস্ক্রিপশন রয়েছে সেখানটাতে তাকে এই প্রিয়দর্শী লাজা মগধা হিসাবে লিখেছিল। তো অ্যান্সার হচ্ছে অপশান ডি, বাবরু ইনস্ক্রিপশন। এই যে অশোকান ইনস্ক্রিপশন এটা প্রথম পাঠোদ্ধার করেছিল হচ্ছে জেমস প্রিন্সেপ হচ্ছে অশোকের যে লিপি, সেই লিপিগুলো প্রথম পাঠোদ্ধার করেছিল। এটা বহু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নোন অ্যাজ ফ্লাইং শিখ, মানে নিম্নলিখিত নামগুলির মধ্যে কে ফ্লাইং শিখ নামে পরিচিত? আশা করি তোমরা এটা সবাই জানো যে মিলখা সিং হচ্ছে ফ্লাইং শিখ নামে পরিচিত। অ্যাকচুয়ালি মিলখা সিংকে ফ্লাইং শিখ বলেছিল হচ্ছে পাকিস্তানের যে জেনারেল রয়েছে, আর্মি জেনারেল আইয়ুব খান। অ্যাকচুয়ালি আইয়ুব খান হচ্ছে মিলখা সিংকে ফ্লাইং শিখ বলেছিল। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্পেশাল কমিটি টু এক্সামাইন দ্য ড্রাফট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ স্পেশাল কমিটি টু এক্সামাইন দ্য ড্রাফট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধান তৈরির জন্য যে খসড়া কমিটি গঠন করা হয়েছিল বি.আর. আম্বেদকরের নেতৃত্বে, তো সেই খসড়া কমিটির কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য আবার একটা কমিটি তৈরি করা হয়েছিল। তো সেই কমিটির প্রধান কে ছিল? এটা জানতে চাইছে, বা সেই কমিটির চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান অ্যাকচুয়ালি প্রধান হয় কোনো কমিটির, তো চেয়ারম্যান কে ছিল? তো অ্যান্সার হবে অ্যাকচুয়ালি আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। অ্যান্সার বি, অপশান বি অ্যান্সার, স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। ইনি হচ্ছে এই ড্রাফটিং কমিটির যে কাজকর্ম সেটাকে দেখতো যে ঠিকঠাক হচ্ছে কিনা। আবার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল হচ্ছে বি.আর. আম্বেদকর, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার 24 পরগনা ডিস্ট্রিক্ট ওয়াজ ডিভাইডেড ইন্টু নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, মানে কত সালে 24 পরগনা ডিস্ট্রিক্টকে ভাগ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা করা হয়েছিল? তো মনে রাখবে এটা করা হয়েছিল 1986 সালে। অপশান ডি অ্যান্সার, 1986 সালে 24 পরগনা ডিস্ট্রিক্টকে ভাগ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা করা হয়েছিল। এর সঙ্গে সঙ্গে মাথায় রাখবে এটা করা হয়েছিল হচ্ছে অশোক মিত্র কমিশনের রিপোর্ট অনুসারে। অশোক মিত্র কমিশন গঠন করা হয়েছিল, সেই অশোক মিত্র কমিশনের রিপোর্ট অনুসারে 1986 সালের অ্যাকচুয়ালি 1 মার্চ 24 পরগনা ডিস্ট্রিক্টকে ভাগ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা করা হয়েছিল। বহু পরীক্ষাতে এটা এসেছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে পরীক্ষাগুলো নেয় সেই পরীক্ষাতে এই প্রশ্ন আসে, এমনকি ডব্লিউবিসিএসে তো বহুবার এসেছে। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বেদিক টেক্সট গিভ আ সিস্টেমেটিক এক্সপোজিশন অফ দ্য থিওরি অফ রিবার্থ ফর দ্য ফার্স্ট টাইম, মানে সহজ কথায় কোন বৈদিক টেক্সট পুনর্জন্মের তত্ত্ব দিয়েছিল প্রথমবারের জন্য? কোন বৈদিক টেক্সট প্রথমবারের জন্য পুনর্জন্মের তত্ত্ব দিয়েছিল? তো মনে রাখবে পুনর্জন্মের তত্ত্ব দিয়েছিল হচ্ছে চান্দোগ্যা উপনিষদ। অপশান এ অ্যান্সার হবে চান্দোগ্যা উপনিষদ। এর সঙ্গে সঙ্গে যে রাখবে আমাদের যে অ্যাকচুয়ালি যে বেদ রয়েছে, 4টে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। ঋক, শ্যাম, যদু, অথর্ব, এই 4টে যে বেদ রয়েছে, এই 4টে বেদের আবার 10টা উপনিষদ রয়েছে। ঠিক আছে, 10টা মেন উপনিষদ রয়েছে 4টে বেদের সঙ্গে। তো তার মধ্যে একটা উপনিষদ হচ্ছে চান্দোগ্যা উপনিষদ। এটা অ্যাকচুয়ালি সামবেদের মধ্যে পড়ে। ঠিক আছে, চান্দোগ্য উপনিষদ যেখানে থিওরি অফ রিবার্থ রয়েছে সেটা সামবেদের মধ্যে পড়ে, এটা জেনে রাখবে। নেক্সট প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই নিকেল, মানে নিকেলের কারণে কোন রোগ হয়ে থাকে? নিকেলের কারণে। তো মনে রাখবে নিকেলের কারণে হয়ে থাকে হচ্ছে ডার্মেটিস। অপশান এ ডার্মেটিস রোগ হয়ে থাকে হচ্ছে নিকেলের কারণে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই অপশান রয়েছে অপশান সিতে ইটাই। তো মনে রাখবে এই ইটাই রোগ হয়ে থাকে হচ্ছে ক্যাডমিয়ামের অভাবে। এই ইটাই রোগ হয়ে থাকে ক্যাডমিয়ামের কারণে। এটা পরীক্ষায় বহুবার এসেছে, ইটাই হচ্ছে ক্যাডমিয়ামের কারণে হয়ে থাকে। আর নিকেলের কারণে হয়ে থাকে হচ্ছে ডার্মেটিস রোগ। বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, ব্রিং আউট দ্য ইনকারেক্ট ম্যাচ পেয়ার। এখানে 4টে প্রজেক্টের নাম রয়েছে, 4টে প্রজেক্টের নাম, কোন রাজ্যে সেই প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো রয়েছে, সেই রাজ্যের নাম দেওয়া রয়েছে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন প্রজেক্টের সঙ্গে
তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রজেক্টের নাম এবং কোন রাজ্যে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। অপশান রয়েছে বাইরা সিউল প্রজেক্ট, বাইরা সিউল প্রজেক্ট হিমাচল প্রদেশ, হ্যাঁ এটা হিমাচল প্রদেশেরই একটা প্রজেক্ট, এই অ্যাকচুয়ালি হাইড্রো পাওয়ারের প্রজেক্ট এগুলো। তারপর রয়েছে সোলাল প্রজেক্ট, এটা জম্মু কাশ্মীর, এটাও ঠিক আছে, সোলাল প্রজেক্ট জম্মু কাশ্মীর। তারপর রয়েছে টাঙ্কুর প্রজেক্ট, এটা উত্তরপ্রদেশ, টাঙ্কুর প্রজেক্ট উত্তরপ্রদেশ, তাও ঠিক আছে। তারপর দেখা রয়েছে কোয়েল কারো প্রজেক্ট, কোয়েল কারো প্রজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের, এখানে অপশান রয়েছে বিহার। কোয়েল কারো প্রজেক্ট ঝাড়খণ্ডে, এটা জেনে রাখবে। তাহলে কী কী জানতে পারছো এখান থেকে, যে কোয়েল কারো প্রজেক্ট হচ্ছে ঝাড়খণ্ডের একটা প্রজেক্ট, অ্যাকচুয়ালি হাইড্রো ইলেকট্রিকের জন্য এই প্রজেক্ট। তারপর রয়েছে টাঙ্কুর প্রজেক্ট, এটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রজেক্ট। সোলাল প্রজেক্ট, এটা জম্মু কাশ্মীরের প্রজেক্ট। তারপর রয়েছে বাইরা বাইরা সিউল প্রজেক্ট হিমাচল প্রদেশ, এটাও ঠিকঠাক রয়েছে। তারপরে ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েল কারো প্রজেক্ট, অপশান ডি অ্যান্সার হবে। তোমরা খেয়াল রাখবে কারেক্ট বলেছে না ইনকারেক্ট বলেছে, মানে কারেক্টলি ম্যাচ জানতে চাইছে না ইনকারেক্টলি ম্যাচ জানতে চাইছে। অনেক সময় এই কারেক্টলি আর ইনকারেক্টলির জন্য অ্যান্সার করা ভুল হয়ে যায়। নেক্সট প্রশ্ন, পিত্তি ইসল্যান্ড হুইচ ইজ আ বার্ড স্যাঞ্চুয়ারি অ্যান্ড অ্যান হ্যাবিট্যাট অফ ওশিয়ান বার্ড ইজ এ পার্ট অফ ড্যাশ। অপশানে 4টে জায়গার নাম রয়েছে, তোমাকে বলতে হবে এই যে পিত্তি আইল্যান্ড, এই পিত্তি আইল্যান্ড যেটা একটা বার্ড স্যাঞ্চুয়ারি এবং যেখানে অনেক ওশেনিক বার্ড থাকে এবং যেখানে অনেক সামুদ্রিক পাখির বাসস্থান রয়েছে, তো সেই পিত্তি আইল্যান্ড কোথায় অবস্থিত? তো মনে রাখবে এই পিত্তি আইল্যান্ড হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ডে অবস্থিত। এটা একটু ঘুরিয়ে ফিরে কোশ্চেনটা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপ আইল্যান্ডেই এই পিত্তি আইল্যান্ড অবস্থিত। এবং পিত্তি আইল্যান্ডে কী কী পাওয়া যায় সেগুলো বলে দিয়েছে, একটা বার্ড স্যাঞ্চুরি এবং যেখানে সামুদ্রিক পাখি পাওয়া যায়। তো পিত্তি আইল্যান্ড লাক্ষাদ্বীপ আইল্যান্ড, অপশান বি অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, বাবা প্রশ্নটাই কত বড়। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য এডিটর অফ বেঙ্গল গ্যাজেট অর দ্য ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, মানে কে বেঙ্গল গ্যাজেট অথবা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজারের এডিটর বা সম্পাদক। তার সঙ্গে বলেছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার, যেটা হচ্ছে প্রথম ইংরেজি ভাষার পত্রিকা, অ্যান্ড ফার্স্ট প্রিন্টেড নিউজ পেপার, এবং প্রথম ছাপা পত্রিকা বা অ্যান্ড ফার্স্ট প্রিন্টেড নিউজ পেপার টু বি পাবলিশড ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এবং ভারতীয় উপদ্বীপে প্রকাশিত হওয়া প্রথম ছাপা পত্রিকা। বাবা, মানে সহজ কথা এখানে বেঙ্গল গ্যাজেট সম্পর্কে দিয়েছে, মানে বেঙ্গল গ্যাজেট যে পত্রিকা যার অপর নাম হচ্ছে ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, তার সম্পাদক কে ছিল এটুকু বললেই হবে, এডিটর। তো কোশ্চেনটা এত বড় দিয়ে দিয়েছে, তো অ্যান্সার হচ্ছে জেমস আগস্টাস হিকি। জেমস আগস্টাস হিকি হচ্ছে বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক। সহজ করে দিয়ে দিতে পারতো বেঙ্গল গ্যাজেট সম্পর্কে, যে বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিল, তো উত্তর হতো জেমস আগস্টাস হিকি। তো এই কোশ্চেনটা অনেক বড় করে দিয়েছে। এর সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশন প্রশ্নে দিয়ে দিয়েছে সেটা হলো যেটা, সেটা হচ্ছে যে এই বেঙ্গল গ্যাজেট হচ্ছে প্রথম ইংরেজি নিউজ পেপার, এর পাশাপাশি বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতের উপদ্বীপে ছাপা প্রথম নিউজ পেপার। ভারতের উপদ্বীপে ছাপা প্রথম নিউজ পেপার হচ্ছে এই বেঙ্গল গ্যাজেট। সেই ইনফরমেশনগুলো এক্সট্রা করে দিয়ে দিয়েছে এখানে, তাই প্রশ্নটা অনেক বড়। তো সহজ কথায় বেঙ্গল গ্যাজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার এর সম্পাদক হচ্ছে জেমস আগস্টাস হিকি। অ্যাকচুয়ালি এটা ব্যাপটিস্ট মিশনারি থেকে প্রকাশিত হতো, ব্যাপটিস্ট মিশনারি। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সাইট অফ ইন্ডিয়ান ইজ ইনস্ক্রাইবড ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট। প্রশ্নটা একটু গ্রামাটিক্যালি ভুল আছে, তো এখানে প্রশ্নটা যা বলছে সেটা এরকম যে নিচে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। তো এর মধ্যে যে অপশানগুলো রয়েছে দেখো, লোটাস টেম্পল, অ্যানসাইন্ট বুদ্ধা সাইট, অ্যানসাইন্ট বুদ্ধা সাইট, মীনাক্ষী টেম্পল, ইলোরা কেভ। তো আশা করি তোমরা সবাই জানো যে এই যে ইলোরা কেভ, এই ইলোরা কেভ হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, অপশান ডি অ্যান্সার হবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে ইলোরা কেভ। এই ইলোরা কেভ কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, যা মনে রাখবে। ইলোরা কেভের অনেক সময় লোকেশান জানতে চায় বা অবস্থান জানতে চায়, তখন উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যে এই ইলোরা কেভ রয়েছে। নেক্সট প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স টু এ হিলিয়াম অ্যাটম হোয়েন ইট লসেস অ্যান ইলেকট্রন, মানে যখন একটা হিলিয়াম অ্যাটম, হিলিয়াম পরমাণু ইলেকট্রন লুজ করে, ইলেকট্রন ছেড়ে দেয়, তখন কি ঘটে? সহজ কথায় একটা হিলিয়াম পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি ঘটে? হিলিয়াম পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, তো হিলিয়াম পরমাণু ইলেকট্রন ছেড়ে দিলে
পজিটিভ হিলিয়াম আয়নে পরিণত হয়। পজিটিভ হিলিয়াম আয়নে পরিণত হয়। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, ইট বিকাম আ পজিটিভ হিলিয়াম আয়ন। এর কারণ হচ্ছে এরকম যে যখনই হিলিয়াম পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় তখন প্রোটনের পরিমাণ বা প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে বেশি হয়ে যায় এবং এই কারণেই পজিটিভ চার্জটা পেয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল ইজ গিভেন ইন হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধানের কোন অংশে অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বলা রয়েছে, ভারতের সংবিধানের কোন অংশে। তো একটু আগেই বলেছি কোনো একটা প্রশ্নে এই যে অ্যান্টি ডিফেকশন ল, এই ধারণাটা ভারতের সংবিধানে এসেছিল 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা হয়েছিল 1985 সালে। তো এই যে অ্যান্টি ডিফেকশন ল এটা ভারতের সংবিধানের 10th শিডিউলে রয়েছে। অপশন সি অ্যান্সার হবে 10th শিডিউল। ভারতের সংবিধানে 10ম তপশিলে অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বলা রয়েছে। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং উইথ মহাত্মা গান্ধী সাইন পুনা প্যাক্ট, মানে নিম্নলিখিত নামগুলির মধ্যে কে মহাত্মা গান্ধীর সঙ্গে পুনা প্যাক্ট সাইন করেছিল। তো মনে রাখবে পুনা প্যাক্ট সাইন হয়েছিল বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। তো অপশন ডি অ্যান্সার হবে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে এই পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল। 1932 সালে এই পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল অ্যাকচুয়ালি। সালটাও মনে রাখবে 1932 সাল, পরীক্ষায় আসে, বহু পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে। নেক্সট প্রশ্ন, অন হুইচ ডেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া মিট ফর দ্য ফার্স্ট টাইম, মানে কোন তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমবার সাক্ষাৎ করেছিল, মানে সহজ কথায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সভা সেটা কবে হয়েছিল, প্রথম কবে হয়েছিল। অ্যান্সার হচ্ছে 9th ডিসেম্বর 1946। 1946 সালের 9 ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সভা হয়েছিল। পরীক্ষাতে আসে এটা। অ্যাকচুয়ালি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল ভারতের সংবিধান তৈরির জন্য। নেক্সট প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইলেকট্রনিক ভোটিং মেশিন ওয়ার ইউজড ফর দ্য ফার্স্ট টাইম, মানে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার হয়েছিল। অনেক সময় পরীক্ষাতে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ফুল ফর্ম জানতে চায়। অনেক সময় পরীক্ষাতে এই ইভিএম এর ফুল ফর্ম জানতে চায়। তো ইভিএম এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো এই প্রশ্নে জানতে চেয়েছে যে ইভিএম কোন রাজ্যে প্রথম ব্যবহার করা হয়েছিল। তো মনে রাখবে ইভিএম প্রথম ব্যবহার করা হয়েছিল হচ্ছে 1982 সালে কেরালার যে ভোট হয়েছিল, কেরালাতে 1982 সালে সেই ভোটে 1982 সালে কেরালাতে যে ভোট হয়েছিল সেই ভোটেই প্রথম ইভিএম ব্যবহার করা হয়েছিল। অ্যান্সার হবে কেরালা। অপশান বিতে রয়েছে কেরালা। তো আজকে এই পর্যন্তই। আজকে প্রশ্নগুলো একটু বড় বড় ছিল, তো যাই হোক এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে এবং এখানে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো এনটিপিসিতে, এবারে যে এনটিপিসি হয়েছে প্রিলিমস সেখানেই এসেছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।